প্রিয় শিক্ষার্থীরা, কলেজ বন্ধের এই দিনগুলোতে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ারের মার্কসের সমাজ বিজ্ঞানের একটি বিষয়ের উপর তোমাদের সাথে ক্লাস নিতে যাচ্ছি। বিষয়টি হলো এশীয় উৎপাদন ব্যবস্থা, এশিয়াটিক মোড অফ প্রোডাকশন। এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বা এশীয় উৎপাদন ব্যবস্থা কার্ল মার্কসের একটি অন্যতম তত্ত্ব বা তার চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক। কার্ল মার্কস অনেক বিষয়ে তত্ত্ব দিয়েছেন, আমরা জানি। তিনি উদ্বৃত্ত মূলতত্ত্বের কথা বলেছেন, তিনি মানব সমাজের বিবর্তনের কতগুলো ধাপের কথা বলেছেন, তিনি বিচ্ছিন্নতাবোধের কথা বলেছেন, শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। তার অন্যান্য গুরুত্বপূর্ণ যে লেখনী, ঠিক সেরকমই একটা লেখনী বা সেরকমই একটি গুরুত্বপূর্ণ দিক হলো এশীয় উৎপাদন ব্যবস্থা। এখন কার্ল মার্কস এশীয় উৎপাদন ব্যবস্থা এশিয়ার জন্য একটি আলাদা উৎপাদন ব্যবস্থার কথা বলতে গেলেন কেন? কার্ল মার্কস লক্ষ্য করলেন যে ইউরোপের সমাজে শ্রেণী সংগ্রাম, উৎপাদন পদ্ধতি, সমাজের বিবর্তন, সমাজের পরিবর্তন ইত্যাদি যে ধরনের হয়েছে, যেভাবে হয়েছে, এশিয়ার ক্ষেত্রে সেটা ইউরোপের সাথে মিল হয়নি। আর এজন্য এশিয়ার সমাজ ব্যবস্থাকে, এশিয়ার উৎপাদন পদ্ধতিকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি নতুন কনসেপ্ট ব্যবহার করেছেন, যেটাকে এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বলেছেন। আমরা দেখে থাকি কার্ল মার্কস পাশ্চাত্যের ক্ষেত্রে, মানে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থার তিনটি স্তরের কথা বলেছেন। প্রথমটা হলো অ্যানসিয়েন্ট মোড, আদিম উৎপাদন পদ্ধতি। দ্বিতীয়ত হলো ফিডাল মোড, সামন্ত উৎপাদন পদ্ধতি। তৃতীয়ত বলেছেন বুর্জুয়া মোড বা পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি। আদিম উৎপাদন পদ্ধতি ইউরোপের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে এটা লক্ষ্য করা গেছে। আদিম উৎপাদন পদ্ধতির পরে আসলো সামন্ত উৎপাদন পদ্ধতি, কৃষিকে কেন্দ্র করে যে উৎপাদন পদ্ধতি, এবং উৎপাদিত ফসলের ভাগাভাগি। ফিডাল মোড বা সামন্ত প্রথা একটি বিশেষ রূপ পরিগ্রহ করেছিল, যেটা ইউরোপের সমাজে একটা চরম উন্নত স্তরে পৌঁছেছিল। আমরা জানি ভারতবর্ষ সামন্ত প্রথা ছিল, সামন্তবাদ ছিল, বা ভারতের উৎপাদন ব্যবস্থা সামন্তবাদী ছিল। কিন্তু আমরা ইউরোপের সামন্তবাদের সাথে ভারতের সামন্তবাদী সমাজের অনেক পার্থক্য লক্ষ্য করে থাকি, যে কারণে ইউরোপের এই ফিডাল মোডের সাথে কার্ল মার্কস ভারতবর্ষ তথা এশিয়ার উৎপাদন পদ্ধতিকে তিনি মিলাতে পারেননি। তৃতীয়ত হলো বুর্জুয়া মোড। এই বুর্জুয়া মোড বলতে যখন শিল্প বিপ্লব হয়ে যায়, যখন পুঁজিবাদী সমাজ বিকশিত হয়, মিল কারখানা স্থাপিত হয়, কৃষকেরা গ্রাম ছেড়ে শহরে এসে শিল্প কারখানায় চাকরি নেয়, তখন যে নতুন সমাজ ব্যবস্থা বা পুঁজিবাদী যে শোষণ প্রক্রিয়া বা উদ্বৃত্ত শ্রমের মূল্যের যে আত্মসাৎ ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে বুর্জুয়া মোড। এই বুর্জুয়া মোড কার্ল মার্কস যে সময়ের কথা বলেছেন, সেই সময়ে ইউরোপের কোথাও তখনও দেখা যায়নি। আমরা আরেকটা বিষয় দেখি যে তিনি যে এশিয়াটিক মোড অফ প্রোডাকশনের কথা বলেছেন, এটার বিস্তৃতি, এটা কোন কোন দেশের মধ্যে ছিল? প্রধানত ভারতবর্ষ, চীন, পারস্য, মিশর। বলতে পারি মিশর থেকে চীন, জাপান পর্যন্ত যে সমাজ ব্যবস্থা, যে বিশাল ভূখণ্ড, এখানে যে উৎপাদন ব্যবস্থা, এখানে তিনি এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বা এশীয় উৎপাদন পদ্ধতি লক্ষ্য করেছেন। বা এই অঞ্চলের যে উৎপাদন ব্যবস্থা, এটাকে বিশেষভাবে ব্যাখ্যা করার জন্য, বোঝাবার জন্য, ইউরোপ থেকে না মিলার কারণে আলাদাভাবে চেনার জন্য কার্ল মার্কস এশিয়াটিক মোড অফ প্রোডাকশন বা এশীয় উৎপাদন পদ্ধতি কথাটা ব্যবহার করেছেন। আমরা এর পরে আমরা দেখব যে কার্ল মার্কস কি কি কারণে ভারতবর্ষ তথা এশিয়ার উৎপাদন ব্যবস্থাকে একটি আলাদা প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা সেই কারণগুলো আমরা লিখি, আলোচনা করি তোমাদের সাথে।
আহ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব কার্ল মার্কস এশিয়ার উৎপাদন ব্যবস্থাকে কেন এশীয় উৎপাদন পদ্ধতি বলেছেন, তার কারণগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এশিয়ার সমাজে প্রথম প্রধানত লক্ষ্য করি যে গ্রামীণ বসতি বা স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়। আমরা জানি এশিয়াতে যে গ্রামগুলো আছে, গ্রামগুলো স্বয়ংসম্পূর্ণ ছিল। একটা গ্রামকে যেন একটা স্বাধীন প্রজাতন্ত্রের মতো। আমাদের এই ভারতবর্ষের পূর্বে ছিল একেবারে নিশ্চল। এখানে সামাজিক সচলতা, সামাজিক গতিশীলতা একেবারে ছিল না বললেই চলে। এর কারণ কি? এর কারণ হলো মানুষ গ্রামের বাইরে খুব একটা যেতেন না, যাওয়ার প্রয়োজন হতো না। মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু গ্রামে উৎপাদিত হতো। যেমন গ্রামের মানুষের জন্য কৃষি উপকরণ গ্রামের যে কামার ছিল সে তৈরি করত। তাদের বাসন কুসন হাঁড়ি পাতিল গ্রামে কুমার ছিল, সে তৈরি করত। প্রত্যেক গ্রামে তাঁতি ছিল, সে গ্রামের মানুষের জন্য কাপড় বুনত। তেমনি প্রত্যেক গ্রামে যে জেলে দোপা নাপিত সবই পেশার মানুষ ছিল। আবার প্রত্যেকটা কৃষি পরিবার তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তারা নিজেরাই উৎপাদন করতেন। তারা হলুদ, মরিচ, রসুন, আদা, নানা রকম জিনিসপত্র, শাকসবজি উৎপাদন করতেন। গ্রামের বাইরে তাদের খুব একটা যাওয়ার প্রয়োজন হতো না। এজন্য সুলতানি আমলে, মোগল আমলে বা ইংরেজেরা আসার পরেও আরো কিছু সময়, চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হওয়ার আগে বা চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হওয়ার পরেও কিছু সময় ধরে আমাদের এই ভারতবর্ষের সমাজ ছিল একেবারে নিশ্চল, গতিহীন। মূলত ইংরেজেরা আসার পরে আমাদের এখানে যখন ভূমিতে বিরাট একটা পরিবর্তন আসলো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলো, তখনই আমাদের এখানে কিছুটা গতিশীলতা দেখা দেয়। রেল লাইন স্থাপিত হলো। ইংরেজরা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ব্যাপক হারে চালু করলেন। তারা বিদেশি পণ্য সামগ্রী আনি এখানে এনে বাজারজাত করতে শুরু করলেন। ইত্যাদি কারণে আমাদের এখানে সামাজিক সচলতা শুরু হয়েছে। কিন্তু এর পূর্বে আমাদের গ্রামগুলো একেবারে নিশ্চল ছিল, গতিহীন ছিল। এটা এশীয় উৎপাদন ব্যবস্থার একটা অন্যতম কারণ, যেটা ইউরোপ আমেরিকার সাথে বা পাশ্চাত্য দেশগুলোর সাথে মিলে না। দ্বিতীয়ত হলো ভূমির সঙ্গে নিবিড় সংযোগ, অর্থাৎ এই এশিয়া বা ভারতবর্ষ এখানে যে মানুষ জীবিকার জন্য সম্পূর্ণভাবে ভূমির উপর নির্ভরশীল ছিল। ভূমি ছিল এখানে মানুষের জীবিকা সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ ভূমি থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু উৎপাদন করতেন। আর অন্যান্য পেশার মানুষেরা যারা কৃষিকাজ করতেন তাদের সাথে দ্রব্য বিনিময় করতেন। যেমন তাঁতি কৃষককে কাপড় দিতেন, কৃষক তাঁতিকে বিনিময়ে ধান চাল দিতেন। এইভাবে দ্রব্য বিনিময়ের মাধ্যমে গ্রামীণ সমাজগুলো পরিচালিত হতো। আমরা তৃতীয় দেখি ঋতু ভিত্তিক বর্ষাধার উপর নির্ভরতা, অর্থাৎ আমাদের এখানে এই ভারতবর্ষে এশিয়াতে কৃষকরা বৃষ্টির উপর নির্ভরশীল ছিল। তারা বৃষ্টির জন্য অপেক্ষা করত, কখন বৃষ্টি হবে। বৃষ্টি হলে তারা ফসল বুনবে অথবা ফসলের চারা লাগাবে। এই কাজটা তারা বৃষ্টির উপর নির্ভরশীল ছিল। আমাদের এই বাংলাদেশে আমরা 1980-র দশকের পূর্বে আমাদের এখানে যখন সেচ ব্যবস্থা ওভাবে চালু হয়নি, সম্প্রসারিত হয়নি, আমাদের দেশের কৃষকেরাও বৃষ্টির জন্য অপেক্ষা থাকতেন, কখন বৃষ্টি হবে। চৈত্রের শেষে বৈশাখের প্রথমে কৃষক আউশ ধানের বীজ বপন করবেন, বা কখন বৃষ্টি হবে কৃষক আমন ধান চারা লাগাবেন, তার জন্য নির্ভর করতে হতো। কিন্তু বর্তমানে আমাদের সেচ ব্যবস্থা অনেক সম্প্রসারিত হয়েছে। সেচ ব্যবস্থা সম্প্রসারিত হওয়ার কারণে এখন বৃষ্টির উপর কৃষককে অতটা নির্ভর করতে হয় না। শীতকালে তো সেচের মাধ্যমে সারা দেশে আমাদের প্রচুর ফসল উৎপাদিত হয়। তো পুরো এশিয়ার বিষয়টা ছিল ঋতু ভিত্তিক। 4 নম্বর হলো জল নিয়ন্ত্রণ প্রযুক্তি, বাঁধ নির্মাণ। জল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং বাঁধ নির্মাণের কাজটা রাষ্ট্রকে করতে হতো। এই কাজটা ব্যক্তিগতভাবে সম্ভব ছিল না, কারণ নদীর দুতীরে উঁচু করে বাঁধ নির্মাণ করা বা নদীর জল যেন ছাপিয়ে পড়ে না যায় বা গ্রামগুলোকে প্লাবিত করে না দেয়,
তার জন্য নদীতে দুতীরে বাঁধ নির্মাণ করা হতো, পাহাড় উঁচু করা হতো, বা কোথাও নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করা হতো। আবার এই জল আবার যখন পানির প্রয়োজন তখন সেচের ব্যবস্থা করা হতো। এই কাজগুলো ছিল রাষ্ট্রের এজেন্টের হাতে, মানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের হাতে দ্বারা এই কাজটা নিয়ন্ত্রিত হতো। সেজন্য আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই জল নিয়ন্ত্রণ প্রযুক্তি রাষ্ট্রের কাছে থাকার কারণে এখানে রাষ্ট্র কি হয়েছে বা উৎপাদন ব্যবস্থা কি হয়েছে। এর কারণে আমরা দেখতে পাই যে ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়নি, এখানে স্বৈরাচারী রাষ্ট্রের উদ্ভব হয়েছে। এই বিষয়গুলো আমরা দেখি। 5 নম্বর হলো নদী বা খাল খনন। আমরা জানি এশিয়াতে প্রচুর নদ নদী আছে, যেমন আমরা ভারতবর্ষের কথা বলি গঙ্গা নদী এবং তার অনেক শাখা প্রশাখা উপনদী আছে। আমাদের এই বাংলাদেশ পদ্মা, মেঘনা, যমুনা সহ শত শত নদী দ্বারা এখানে একবারে জালের মতো বিস্তার করে আছে। তেমনি ইরানে আছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, মিশরে আছে নীল নদ, চীনে আছে হুয়াংহো নদী। এছাড়া আরো অসংখ্য নদ নদী দ্বারা ভারতবর্ষ এবং এশিয়া পুষ্ট হচ্ছে। এই নদ নদীতে যে প্লাবন হয়, সেই প্লাবন ভূমিতে কৃষক অল্প প্রচেষ্টায় ফসলের বীজ লাগিয়ে দেন, সেখান থেকে সে ভালো ফসল পান। এই নদী বা নদীতে যে প্লাবন, যে বন্যা, সেটা আমাদের এই এশিয়া অঞ্চলে ভারতবর্ষে কৃষকের কাজকে সহজ করে দিয়েছে। কারণ প্লাবনের সাথে প্রচুর পলিমাটি আসে, সেই পলিমাটিতে সহজেই ফসল উৎপাদিত হয়। এই জন্য কার্ল মার্কস এটাকে একটা ভিন্ন উৎপাদন পদ্ধতি বলেছেন, যেটা এশীয় উৎপাদন ব্যবস্থা নামে পরিচিত। আমরা বলছিলাম যে নদী বা খাল খনন এটা ব্যক্তি উদ্যোগে সম্ভব ছিল না। এই কাজটাও রাষ্ট্র করতেন, সুলতান করতেন, সম্রাট করতেন, কারণ এটা ব্যাপক বাজেটের প্রয়োজন ছিল নদী বা খাল খনন করা। এই কাজটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত হতো। 6 হলো নদীর প্লাবন। নদীতে যে প্লাবন হয় বা কখন বন্যা হবে, বৃষ্টি হবে, এই ভারতবর্ষের মানুষেরা, এশিয়ার মানুষেরা এর জন্য পুরোহিতদের কাছে যেতেন। যে পুরোহিতকে বলতেন যে কখন বৃষ্টি হবে, আমরা কখন কোন ধানের চারা লাগাবো, বীজ বপন করব। এই জন্য তারা পুরোহিত নির্ভর ছিলেন। এটাও এশীয় উৎপাদন পদ্ধতির একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা পাশ্চাত্যে লক্ষ্য করা যায় না। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জল নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যবস্থাপনা। জল নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ব্যবস্থাপনা। কেন্দ্রীয় ব্যবস্থাপনা মানে হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। জল নিয়ন্ত্রণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হতো। কোনো ব্যক্তি উদ্যোগে নদীর বাঁধ নির্মাণ করা, নদীর পার উঁচু করা, খাল খনন করা, নদী খনন করা ব্যক্তি উদ্যোগে সম্ভব ছিল না। এজন্য জল নিয়ন্ত্রণের পুরো কাজটাই হতো রাষ্ট্র কর্তৃক। এজন্য আরেকজন দার্শনিক কার্ল উইটফোগেল, তিনি এশিয়ার এই উৎপাদন ব্যবস্থাকে বলেছেন যে হাইড্রোলিক মোড অফ প্রোডাকশন, মানে জল সেচ ভিত্তিক অর্থনীতি বলেছেন। আমরা ভারতবর্ষে এখনো দেখি জল এখানে সমস্ত উৎপাদনের মূল জীবনদায়ী শক্তি হিসেবে কাজ করে। কারণ উৎপাদনের জন্য জল প্রয়োজন। এখানে অসংখ্য নদ নদী আছে। এই সকল নদীতে বাঁধ নির্মাণ করে, নদীর পার উঁচু করে জল নিয়ন্ত্রণ করা হতো সেই সময় থেকে। বর্তমানে আধুনিকতার কারণে, বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারের কারণে এখন গভীর নলকূপ, অগভীর নলকূপ বসিয়ে মাটির নিচ থেকে পানি তুলে এখন সেচের ব্যবস্থা করা হচ্ছে। 8 নম্বরে আমরা দেখতে পাই যে এশীয় উৎপাদন ব্যবস্থার আরেকটি কারণ হলো স্বৈর শাসক, বা এখানকার রাষ্ট্র ছিল স্বৈরাচারী রাষ্ট্র। অর্থাৎ যেহেতু সমস্ত উৎপাদনের জন্য জল নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ অথবা ভূমিতে ব্যক্তিগত মালিকানা না থাকার কারণে সমস্ত ক্ষমতা সম্রাট বা সুলতানের হাতে, সেহেতু সম্রাট বা সুলতান এখানকার ভারতবর্ষে অথবা এশিয়ার বিভিন্ন দেশে সম্রাট বা সুলতান স্বৈর শাসক হয়ে যান। আর সম্রাট বা সুলতান যখন স্বৈর শাসক হবে, তখন রাষ্ট্র হয়ে যায় স্বৈরাচারী। এই জন্য আমরা ভারতবর্ষের কথা যদি বলি,
এখানে আমরা সুলতানি আমলের যে রাষ্ট্র ব্যবস্থা দেখেছি, সমস্ত ক্ষমতার মালিক সুলতান। আমরা মোগল আমলে দেখে থাকি যে মুঘল সম্রাটেরা স্বৈরাচারী শাসক, সমস্ত ক্ষমতা তাদের কাছে কুক্ষিগত করে রেখেছেন, মানে এক নায়কত্ব তারা জারি করেছেন। সর্বত্রই তাদের দাপট আমরা লক্ষ্য করে ইতিহাস থেকে আমরা জানতে পারি। এই জন্য স্বৈরাচারী রাষ্ট্র, এই স্বৈর শাসক বা স্বৈরাচারী রাষ্ট্রের কারণে এখানে যে উৎপাদন ব্যবস্থা চালু ছিল বা যে ভোগ বিনিময় বা বন্টনের ব্যবস্থা ছিল, সেটাকেই কার্ল মার্কস এসে উৎপাদন ব্যবস্থা করেছেন। 9 নম্বরে আমরা দেখতে পাই যে ভূমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি, অর্থাৎ ইউরোপে বা পাশ্চাত্যে আমেরিকাতে যেখানে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল, সেখানে ভারতবর্ষে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না। ভারতে সমস্ত জমির মালিক ছিলেন সম্রাট বা সুলতান। সম্রাট বা সুলতানের পক্ষে তার বিভিন্ন জায়গিরদার, বিভিন্ন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরকারের পক্ষে, সুলতানের পক্ষে খাজনা আদায় করে তা সুলতানের কাছে, সম্রাটের কাছে পৌঁছে দিতেন। মানুষ ভূমি বেচাকেনা করতে পারত না, ভোগ দখল করতে পারত। এই জন্য এখানে, যেহেতু এখানে ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল না, ইউরোপের সামন্ত প্রথায় ভূমিতে ব্যক্তিগত মালিকানা ছিল, বা জমিদারি প্রথা ছিল, সার্ভ ছিল, ভ্যাসেল ছিল, নানা স্তরে কৃষক ছিল, যেটা ভারতবর্ষে ছিল না। সে কারণেও এটাকে কার্ল মার্কস এর উৎপাদন ব্যবস্থা বলেছেন, যেটা ইউরোপের উৎপাদন পদ্ধতির সাথে মেলে না। আমরা আরেকটা কথা বলছি 10 নম্বরে, কুটির শিল্প। অর্থাৎ এখানে ইউরোপে যেভাবে শিল্প বিপ্লব হয়েছে, সেখানে মিল কারখানা স্থাপিত হয়েছে, ভারতবর্ষে সেভাবে মিল কারখানা স্থাপিত হয়নি, বা এখানে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হয়নি। সেজন্য ভারতের মানুষদেরকে কুটির শিল্পের উপরেই নির্ভর করতে হতো। মানুষের প্রয়োজনীয় উপকরণগুলো কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত হতো। কৃষকের বাইরে একটা কারিগর শ্রেণী ছিলেন, তারা কৃষকের এবং অন্যান্য সমস্ত মানুষের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণগুলো তারা তৈরি করতেন। তো আমরা এই কারণগুলো দেখতে পাই যে এশীয় উৎপাদন ব্যবস্থা ইউরোপের সাথে বা পাশ্চাত্যের অন্যান্য দেশের সাথে না মিলার কারণে, এই সকল কারণে কার্ল মার্কস এশিয়ার উৎপাদন ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে একটা নতুন কনসেপ্ট বা প্রত্যয় ব্যবহার করেছেন, যেটাকে আমরা বলি এশীয় উৎপাদন ব্যবস্থা। কার্ল মার্কসের এই এশীয় উৎপাদন ব্যবস্থার কিছু সমালোচনা আছে। সমালোচকরা বলতে চাচ্ছেন, যেমন একজন সমালোচক হলেন লরেন্স গ্রাউট। তিনি বলেছেন যে এশিয়াতে যে স্বৈর শাসক সৃষ্টি হয়েছে, যে স্বৈরাচারী রাষ্ট্র সৃষ্টি হয়েছে, তার কারণ ভূমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি সেটাই না, শুধু সেটাই না, আরো অনেক কারণ আছে। সে কারণগুলো আমাদেরকে খুঁজতে হবে। যেমন তিনি বলতে চান যে এখানে মানুষের জীবিকার জন্য কৃষি ছাড়া আর নানা রকম বিকল্প কোনো উপায় ছিল না। অর্থাৎ মানুষের জীবিকা উপার্জনের জন্য মানুষকে কৃষিকাজই করতে হতো। কৃষির বাইরে নানা রকম আরো পেশা গ্রহণের সুযোগ এখানে ছিল না। অন্যান্য পেশার সীমিত সংখ্যক লোক নিযুক্ত ছিল, সে সকল পেশায় তার চেয়ে বেশি লোক নিযুক্ত হওয়ার প্রয়োজন ছিল না। সেজন্য বংশ পরস্পরায় শত শত বছর ধরে মানুষ একই পেশার সাথে যুক্ত, যে তারা কৃষি কাজ করে। কৃষির সাথে তাদের সমস্ত জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য এই কৃষিতে ভূমিতে ব্যক্তিগত মালিকানা না থাকার কারণে এবং মানুষের একমাত্র প্রধান পেশা কৃষি হওয়ার কারণে, এবং এখানে যে একটা রাজস্ব আদায়ের সিস্টেম রাষ্ট্রীয় কর্তৃপক্ষ করেছে, সেই কারণে এখানে স্বৈরাচারী শাসক সৃষ্টি হয়েছে, স্বৈরাচারী রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এভাবে অনেকগুলো সমালোচনা করা যেতে পারে। তো আমরা আজকে এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। কার্ল মার্কসের অনেকগুলো কনসেপ্টের মতো একটা কনসেপ্ট হলো এশীয় উৎপাদন পদ্ধতি। এই এশীয় উৎপাদন পদ্ধতি বলতে কি বোঝায়, এর পিছনে কি কি কারণ বিদ্যমান, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি প্রশ্ন হয়
কার্ল মার্কসের এশীয় উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে আমরা যখন এশীয় উৎপাদন পদ্ধতি কি সেটা ব্যাখ্যা করতে হবে। আমরা ইউরোপের যে 3টা উৎপাদন পদ্ধতির কথা বলেছিলাম, অ্যানসিয়েন্ট মোড অফ প্রোডাকশন, ফেডারাল মোড অফ প্রোডাকশন, বুর্জোয়া মোড অফ প্রোডাকশন, সেটাকে ব্যাখ্যা করতে হবে। তারপর কি কি কারণে এখানে একটি ভিন্ন উৎপাদন ব্যবস্থা কার্ল মার্কস লক্ষ্য করেছেন সেই কারণগুলো ব্যাখ্যা করতে হবে। কার্ল মার্কস যখন আরেকটি কথা বলার প্রয়োজন, কার্ল মার্কস যখন এশীয় উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করছেন, ঠিক সেই সময়ে বা তার কিছু আগে থেকে কিন্তু ভারতে ইংরেজরা এসে গেছেন বা ইউরোপীয়রা এসে গেছেন। তারা এখানে বাণিজ্য করতে এসেছেন। বাণিজ্য করতে এসে পরবর্তীতে ইংরেজরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছেন। তারা লক্ষ্য করলেন যে এখানকার ভূমি ব্যবস্থাপনায় থেকে প্রচুর অর্থ উপার্জিত হতে পারে বা নিশ্চিত একটা অর্থ আসতে পারে। সেজন্য তারা এখানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন। আর এই চিরস্থায়ী বন্দোবস্ত ইংরেজদেরকে আমাদের দেশে প্রায় 200 বছর শাসন কার্য চালিয়ে যেতে সহযোগিতা করেছিল। কারণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে একটা জমিদার শ্রেণী সৃষ্টি হয়েছিল, সেই জমিদারেরাই ইংরেজদেরকে ভারতবর্ষে টিকে থাকতে সাহায্য করেছেন। তা আমরা মূলত বলতে পারি যে ইংরেজ আমল শুরু হওয়ার পরে আমাদের এখানে কিন্তু এশীয় উৎপাদন পদ্ধতি বা ব্যবস্থা ব্যাঘাত ঘটেছে বা সেই পদ্ধতি ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তারপর আমরা এখন আধা সামন্তবাদী অবস্থা, আধা পুঁজিবাদী অবস্থায় আমরা ভারতবর্ষ আছি, বা জাপান পুঁজিবাদী সম্পূর্ণ পুঁজিবাদীতে চলে গেছে। মিশর থেকে শুরু করে আমাদের এই চীন পর্যন্ত আমরা এখনো সামন্তবাদ এবং পুঁজিবাদের মিশ্রণে আছি। অবশ্য চীন এখন পুঁজিবাদের দিকে ব্যাপক এগিয়ে গেছে। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যেখানে আছো ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।